আস্তে আস্তে, চুপ 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 চুপ। সবাই দেখবে সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি আজকে লঞ্চে করে সুধন্যখালি, সজনেখালি, আরও কোথাও কোথাও আছে, এখনও জানি না। তবে সারাদিনের জন্য আমরা চললাম, সারাদিনের জন্য ট্রিপ আমাদের। তো এখন সকাল 7টা বাজছে, মোটামুটি 12 ঘন্টার ট্রিপ। তো তোমাদেরকে দেখাই কি সুন্দর এই রাস্তাটা, কি সুন্দর দেখো, ফুলের গাছে সাজানো। এখানে একটা পুকুর রয়েছে, এখানে একটা আপনজন নামের হোটেল রয়েছে, তার পাশের হোটেলটাতেই আমরা আছি। দেখাই এই রাস্তাটা, এইটার রাস্তাটা ধরেই যেতে হবে আমাদেরকে। কি সুন্দর জিনিয়াগুলো হয়ে রয়েছে, দারুণ দারুণ। এরা কারা? এদের নাম কি? শেরু। এর নাম কি? শেরু। সুন্দরবন রক্ষা করুন, প্লাস্টিক ও দূষণমুক্ত সুন্দরবন গড়ে তুলুন। আচ্ছা, এই আমরা যে হোটেলটায় থাকছি তার নাম কি? শ্রেয়া। ওকে, আমরা এই হোটেলটায় থাকছি। ফোন নাম্বার আর এই রাস্তা ধরে সোজা। এবার আমরা লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। টুকটাক এখানে দোকান আছে, চায়ের দোকান, জলের বোতল পাবে, জলের বোতল রয়েছে। ওখানে একটা গিফট আইটেমেরও দোকান আছে। ও বাবা, এখানে বাঘ, বাঘ আছে, বাঘ। এ হচ্ছে লঞ্চ ঘাট। আস্তে আস্তে। লঞ্চ ঘাটে এসে দেখি ভয়ানক কাণ্ড। আমাদের এই গ্রুপের একজন মেম্বার এখানে কিন্তু পড়ে গিয়েছে সকালবেলায় লঞ্চে ওঠার আগেই। তো আমি এসে দেখলাম যে পুরো সাঁকোটাই জলে ভেজা, কারণ এতটাই কুয়াশা পড়েছে, কুয়াশাতে পুরো ভিজে রয়েছে আর জুতোতে স্লিপ করে পড়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আরও একটা লঞ্চ ঘাট আছে যেটা বাধাই করা সিমেন্টের। এছাড়াও যে মেন পাখিরালা যে লঞ্চ ঘাট, সেখান থেকেও এরা নিয়ে যেতে পারত। গতকাল আমাদেরকে যখন প্রথম দিনের ট্রিপ শেষ হলো, তখনও এই ছোট যে লঞ্চ ঘাটটা এখান থেকেই নিয়ে গিয়েছে এবং এখান থেকে কিন্তু আমরা আমাদের হোটেল পর্যন্ত নিজস্ব দায়িত্বে নিজেদের লাগেজ বহন করে হোটেল পর্যন্ত পৌঁছেছি। আর আজকেও সকালবেলা এরকম ঘটনা একটা ঘটলো, এদেরই শুধু বোকামোর জন্য বা এদেরই সময় বাঁচানোর জন্য। আমাদের লঞ্চ একদম 7টার সময় ছেড়ে দিল, আর খুব একটা ডিস্টেন্স নয় পাখিরালা থেকে এই সজনেখালি, তাই খুব তাড়াতাড়ি আমাদের 7টা
22 নাগাদ আমাদের লঞ্চ চলে আসলো এই ঘাটে। তো বন্ধুরা দেখো, অলরেডি আমাদের আগে আরও 2-3টে লঞ্চ চলে এসছে এবং সেখানকার যা ট্যুরিস্টরা তারা সবাই এখানটাতে ওয়েট করছে যে 8টা বাজলে পরে এই গেট খুলবে আর তখন তারা ঢুকবে। তো আমরা লঞ্চ থেকে আর নামলাম না, লঞ্চেই বসে রইলাম, কারণ ঘাটে পুরো ভিড় হয়ে গেছে। তো ওরা ঢোকার পরেই আমরা লঞ্চ থেকে নেমে এন্ট্রি নিলাম। আর একটা কথা বলি, এখানে কিন্তু বেশ বাদুড়ের অত্যাচার রয়েছে, তাই তোমাদের মোবাইল বা কিছু খাবার জিনিসের প্যাকেট থাকলে পরে সেগুলো সাবধানে রেখো। ওরা খাবার আশায় কিন্তু একটু এদিক ওদিক করে, দুষ্টুমি করেই ফেলে। আর একটা কথা বন্ধুরা, এই খাবার দাবার খেয়ে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিক এইসব চিপসের প্যাকেট এগুলো নদীগর্ভে ফেলো না। নদীটাকে পরিষ্কার রেখো, সুন্দরবনকে প্লাস্টিক মুক্ত রাখো। আমরাও সবাই যদি একটু একটু করে চেষ্টা করি তাহলে সুন্দরবন কিন্তু একদিন প্লাস্টিক মুক্ত হবে। তো এই চেষ্টাটা সবাই করলে পরে আশা করি একদিন আমরা সফল হব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু বেশ বাদুড়ের অত্যাচার চলছে আর সেটা কিন্তু বেশ মজা করেই আমরা দেখছি। হ্যাঁ, এটা বাটাগুর বাস্কার বা রিভার ট্রাফিং সাইন্টিফিক নেম। তো এটা রাখা আছে আপনাদের দেখার জন্য। এটা একটা ইনডেঞ্জারাস স্পিসিস, মানে একটা সময় পুরো বিলুপ্ত প্রায় একটা অবস্থা হয়েছিল। সেটা পরে ডিপার্টমেন্ট আস্তে আস্তে মানে ব্লিডিং করিয়ে, এটা ব্লিডিং সেন্টার ব্লিডিং করিয়ে সংখ্যাটা অনেকটা বাড়িয়েছে বা বাড়ানোর চেষ্টা করছে। এখন টোটাল ইন্ডিয়ান আর বাংলাদেশ দুটো পার্ট, ইন্ডিয়ান পার্টেও 400 আছে, বাংলাদেশ পার্টেও 400 আছে। এবং এখানে যে জিনিসটা দেখাচ্ছে আপনারা অনেকে দেখে নেন, তো কচ্ছপ হচ্ছে একটু বড় প্রজাতি, এটা বাটাগুর বাস্কার। এবং এই অ্যানিমালটা মেল আর ফিমেল, মেলের কিন্তু সাইজটা ছোট হয়, ফিমেলের সাইজটা বড় হয়। মেলের গলায় একটা কালার হয়, ফিমেলের গলায় কোনো কালার হয় না। তো এখানে বিভিন্ন স্টেপ বাই স্টেপ এরা ডিম পারে, ডিমগুলো ফোটানো হয়। ওই সাইডে স্টেপ আছে, এখানে এইগুলোর মধ্যে স্টেপ বাই স্টেপ বাচ্চা ফোটানো হয়। তো আপনাদের এখানে প্রচুর আজকে কি বলবো মানুষের কোলাহল। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, যত ফার্স্ট টাইম আমরা বনের মধ্যে যেতে পারবো অ্যানিমাল দেখার সময় তত ভালো থাকবে। যত লেটে যাবেন অ্যানিমাল দেখতে পাবো না, কারণ মানুষের কোলাহলে অ্যানিমাল আপনারা দেখা সম্ভব নয়, ভিতরে চলে যাবে। তো সবাইকে অনুরোধ করবো একসঙ্গে থাকবেন, প্রত্যেকটা জায়গায় দেখবেন, আমি দেখাবো। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, যতক্ষণ আমি আপনাদের সঙ্গে থাকবো। তো গ্রিনারি বোর্ড সবাইকে আমার অনুরোধ জানিয়ে বলছি, সবাই আস্তে আস্তে এগিয়ে চলুন। আমরা অনেক একের পর এক সব একসঙ্গে থাকবেন। আপনার নাম? আমার সজনেখালি টাইগার রিজার্ভ খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। এইরকম আর্টিফিশিয়াল ভোঁদর আর কিছু নজরে পড়লো গোলপাতা। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু বেশ কিছু গোলপাতা গাছও আমি দেখতে পেলাম। তার মধ্যে একটা এই যে গোলপাতার ফুলটা দেখো তোমরা, এটাও কিন্তু দারুণ। আমি কিন্তু কলকাতা থেকে যখন টাকি গিয়েছিলাম, টাকিতেও এই গাছ দেখতে পেয়েছি। তোমরা যারা টাকিতে গেছো তারাও হয়তো এটা খেয়াল করেছো। সামনেই একটা অ্যাকোরিয়াম পেলাম। অ্যাকোরিয়ামটায় দেখলাম দুটো বাটাগুর বাস্কার, একটা অন্য প্রজাতি গ্রে কালারের দুটো বাস্কা ঘুরে বেড়াচ্ছে। তো এই বাটাগুর বাস্কাগুলো দেখে কিন্তু আমাদের যারা ছিলাম আমরা লঞ্চের ট্যুরিস্টরা, তারা খুব আনন্দ পেয়েছি। স্পেশালি বাচ্চারা যারা ছিল তারা খুব মজা করেছে। আরেকটু এগিয়ে গিয়ে আমাদের নজরে পড়লো একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটা যদি তোমরা উঠতে পারো তাহলে দেখবে ওয়াচ টাওয়ারটার থেকে দেখা যায় সম্পূর্ণ এই জঙ্গলের রেঞ্জটা এবং নদীটা। অনেক সময় এখানটাতে হরিণ, বাঘ অনেকেই দেখতে পায় শুনেছি, যদিও বা আমাদের ভাগ্যে সেসব কিছুই জোটেনি। আমরা উপর থেকে উঠে এই সজনেখালির যে ঢোকার যে রাস্তাটা সেটা দেখলাম। আর এখানটাতে বাটাগুর বাস্কা যেখানটাতে সংরক্ষণ করে রাখা আছে সেই পুকুরটা, আর সামনে একটা কুমির রাখা। আমাদের নজরে তেমন কিছু পাখিও পড়েনি, যাই হোক এটা আমাদের ব্যাড লাকই বলবো। তো এখানটাতে দেখো আরেকটু এগিয়ে দেখলাম এখানটাতেও ওই আর্টিফিশিয়াল বাঘ, হরিণ, কিছু অ্যানিমেলস রাখা আছে যেগুলো সুন্দরবনের একদম জনপ্রিয় অ্যানিমেল, সেগুলো এখানে সাজিয়ে রাখা। আর এখানে একটা দেখলাম কুমির এখানটাতে রয়েছে, ছোট্ট একটা কুমির রয়েছে, খুব দূরে রয়েছে, নজরে পড়লো না। আর একটু এগিয়ে বাদিকে একটা বড় কুমির দেখলাম রোদ পোয়াচ্ছে, সেটা আমাদের নজরে পড়লো। সজনেখালি টাইগার রিজার্ভ আমাদের কমপ্লিট হলো দেখা। এবার আমরা যাব দোবাকি। তো আমার যারা বন্ধুরা তোমরাও কি কখনো সজনেখালি এসে অন্য কিছু অ্যানিমেলস দেখতে পেয়েছো? দেখলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, পড়তে ভালো লাগবে কমেন্টস। জলকারে দেখে ফের আবার এখান থেকে ব্যাক করে চলে আসবো এই পাখিরালা। এই পাখিরালা আছে আপনারা এইটা সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর এইটা হচ্ছে সজনেখালি
বাফার জোন, এখানে এই যে জায়গাগুলো আছে ডাবরি ক্যাম্প আর এই যে ঝিঙেখালি ক্যাম্প, কখনো যদি যান এখান থেকে তো এই সাইডে বাংলাদেশের সাইড, মানে এই যে হলুদ দাগটা লাইনটা দেওয়া আছে এই রায়মঙ্গল রিভার এবং কালিন্দী রিভার, এটা বাংলাদেশের সাইড। আর এখান থেকে এটা হচ্ছে কোর জোন, এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা শুধু ফরেস্টের কাজে যেতে পারে, এখানে মাছ কাটানো ধরা অ্যালাউড নেই, আপনাদের আমাদের ঘোরাও অ্যালাউড নেই। এই টোটাল এই জায়গাগুলো এগুলো হচ্ছে এই যে সাইডগুলো এগুলো বায়োস্ফিয়ার এরিয়া, মানে এগুলো সুন্দরবনের মধ্যে সব টোটাল সুন্দরবনে এটা পশু প্রজাপতির মতো যেটা ওইটা বলছে শুধু ওই যে প্রজাপতির মতো, ওই যে দেখো ইয়ে মানে নিচটা এই যে গাছটা এটা পশুর গাছ, এটা লাল লাল ফুল হয়ে যে কাঁকড়ার মধ্যে যে গাছটা দেখুন, সুন্দরবনের 84 প্রজাতির গাছ দেখা যায়, তার মধ্যে এগুলো একটা বনবিবি সুন্দরবনের হিন্দু ও মুসলিম উভয় বাসিন্দাদের মধ্যে সবচেয়ে আলোচিত দেবতা এবং তিনি ম্যানগ্রোভ বদ্বীপের মূল আত্মা। বনবিবি বেরাহিম ও গোলাল বিবির কন্যা, শাহা জঙ্গলি তার ভাই। গোলাম বিবি তার কন্যাকে জঙ্গলে রেখে চলে যান। বনবিবিকে লালন পালন করে একটি হরিণ। এই রকম আখ্যান আছে সুন্দরবনের প্রতিটি মানুষের মুখে মুখে শোনা যায়। মা বনবিবি একবার বাঘের সঙ্গে যুদ্ধ করে বাঘের উপরে চড়েন। আর শেকো নামে একটি পোষা কুমিরও রয়েছে বনবিবির। বনবিবিকে খুশি করার জন্য সুন্দরবনের আদিবাসীরা বনমোরগ নিবেদন করেন এই শেকোকে। এই সুন্দরবনের জঙ্গলের শত্রু হচ্ছে দক্ষিণ রায়। সে বাঘের রূপে একবার বনবিবির সামনে আসে এবং বনবিবি যুদ্ধে জয়ী হয়। ভক্ত দুঃখে বনবিবির এই জয়গাথা প্রচার করে গ্রামে গ্রামে। সুন্দরবনের টাইগার রিজার্ভের প্রতিটি শিবিরে কিন্তু মা বনবিবির মন্দির দেখা যায়। বনবিবির উপাখ্যানের ভাষায় তিনি বনদুর্গা বা বনদেবী নামে পরিচিত। আর এই মা বনবিবি কিন্তু সকল সুন্দরবনের মানুষ ও জঙ্গলকে রক্ষা করে চলেছেন। মারামারি করে, হ্যাঁ, সাপেরই মতো, আবার এরকম দুই পায়ে হাঁটতে পারে, আবার এরকম করে। এবারটা খুব সুন্দর দেখতে। সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা পৃথিবীর বা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। এখানে প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 66% রয়েছে বাংলাদেশে, আর বাকি অংশ আমাদের ভারতে রয়েছে। তাই বন্ধুরা, এখানে কিন্তু দেশ বিদেশের অনেক ট্যুরিস্টরা আসে এই সুন্দরবন দেখতে। তো আমরাও বেশ কিছু বোর্ড দেখলাম, যেখানে দেখলাম অনেক ট্যুরিস্টরা রয়েছে বিদেশ থেকে, যারা সুন্দরবন দেখতে এসছে, এই প্রাকৃতিক রূপ দেখতে এসছে, সুন্দরবনের জঙ্গল দেখতে এসছে। তো রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা, হরিণ, কুমির ও নানান প্রজাতির সাপ কিন্তু এখানে দেখা যায়। এই যে নদীর পাড়ে যে গাছগুলো, সুন্দরী আর এই গেওয়া গাছ, এই গাছ কিন্তু এই ম্যানগ্রোভ জঙ্গলের একটা আলাদাই সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আমাদের গাইডের মুখে শুনে চলেছি সুন্দরবনের জঙ্গলের গল্প, তার সঙ্গে পশু পাখি, গাছ, এই নদী, জল, এই মাটি, সমস্ত সম্পর্কে তথ্য আমাদের গাইড দিচ্ছে এবং সেগুলো শুনতে শুনতে আমরা সময় কাটিয়ে চলেছি লঞ্চে। আর সময় যেন থমকে গেছে বন্ধুরা। কি সুন্দর নিশ্চিন্তে, আমরা এত ব্যস্ত মানুষ কিন্তু তারপরও 2 দিন নিশ্চিন্তে এই জলের মধ্যে কাটিয়ে চলেছি। ফরেস্টের যে মানে পুরো ফরেস্টে ঘুরে ঘুরে বাঘের যে পটি ওইগুলো তুলে এনে প্লাস্টিকের মধ্যে ওইটাগুলো আটকে রাখতো, রেখে ওইগুলো ডিএনএ চেক করতে হবে। ডিএনএ চেক করে বলতো সুন্দরবনে বাঘের সংখ্যা এটা কিন্তু এইভাবে সঠিক তথ্য পাওয়া গেল না। কিন্তু এখানে একটা তথ্য পাওয়া গেল যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার শুধু হরিণ বা শূকরকে খায় না, মাছ, কাঁকড়া, সামনে যাকেই পায়, মাংকি বা এদিকে যে পাখিগুলো আছে যাই পায় না, রেড জঙ্গল পাগল মানে যে জঙ্গলের মোরগ আছে, যাকে পায় তাকেই খায়। তো যখন দেখলো এভাবেও সঠিক তথ্য পাওয়া গেল না, 2 নম্বর পদ্ধতি, 3 নম্বর পদ্ধতি ফরেস্ট ডিপার্টমেন্ট অবলম্বন করলো কি, 3 নম্বর পদ্ধতি হচ্ছে রেডিও করা একটা যন্ত্র, যেটা বাঘের গলায় পরিয়ে দেওয়া হলো। বাঘটা কোথায় চলাফেরা করছে, কোন টাইম কোন বাঘের সঙ্গে মিট করছে সেটা দেখার জন্য। কিন্তু সেটাই অসুবিধা কি হলো কি, যখন কোনো মুক্ত জীবের গলায় এটা দিয়ে দেওয়া হচ্ছে,
সে ভীষণভাবে অসহ্য বোধ করছে, কখনো জলে ঝাঁপ দিয়ে পড়ছে, কখনো গাছের গায়ে, কখনো নিজের পা দিয়ে ওটা ছেড়ে ফেলার চেষ্টা করছে। তো রেডিও কলার এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যেভাবে সেন্সাস করা হয় সেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মী পুরো বনে উঠে গিয়ে 100, 200, 300 ফুট বাদে বাদে ওইখানে কি করছে, গাছের গায়ে ক্যামেরা বেঁধে দিচ্ছে এবং ক্যামেরার সামনে মাংস এবং ডিম দিয়ে আসছে। ওই খেতে আসছে, ওই স্মেলে অ্যানিমালরা খেতে আসছে। এলে রয়্যাল বেঙ্গলের সংখ্যা কত, এবার প্রত্যেকটা বাঘের যে গায়ের প্রিন্টটা, ফিঙ্গার প্রিন্টটা ওটা আলাদা, যেমন প্রত্যেক মানুষের আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট ওই ডোরা কাটাটা যেটা সেটা ডিফারেন্ট হয়, হলো ডিফারেন্ট হয়। এইভাবে ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা বর্তমান দিনে বাঘ সেন্সাস করছে বা বাঘ গণনা করছে। তো এইভাবে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে অনেকটা সঠিক তথ্য পাওয়া যাচ্ছে। তো ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা এইটা আস্তে আস্তে অবলম্বন করছে বা ব্যবহার করছে। এইভাবে বর্তমান সুন্দরবনে রয়্যাল বেঙ্গলের হচ্ছে সেন্সাস করা হয়। এবারও 27শে নভেম্বর থেকে 1 মাস ক্যামেরা বাঁধার কাজ শুরু হয়েছিল। ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা এই কাজটা করে থাকে এবং প্রতি বছর এই কাজটা হয়ে থাকে এবং ওনারা যে ডিক্লেয়ার দেয় সেইটা অনুযায়ী আমাদের বলতে হয় সুন্দরবনের বাঘের সংখ্যা এত। এইভাবে বর্তমান নির্ণয় করা হয়। মানে তোমরা যারা লোকাল গাইড তোমাদেরকে ওটা জানিয়ে দেয়। আমরা ম্যাডাম লোকাল গাইড, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে ইনক্লুডিং করে রেখেছি। আমাদের কোনো বেতন বা দেয় না, কিন্তু ওদের সঙ্গে আমাদের ইনভলভ, মানে ফরেস্ট ডিপার্টমেন্ট যে আমাদের বড়াও থাকে বা যে সাহেব থাকে তারা আমাদের সঙ্গে মিটিং করে, মানে আমাদের বলা হয় তোমরা অফিসের একটা হ্যান্ডস বা আমাদের অফিসের হয়ে তোমরা কাজ করো। অতএব ফরেস্টের কিছু নিয়ম আমাদের বলে দেওয়া হয়, যাতে আমরা ধরুন 61 জন ছেলে এখানে কাজ করি, এবার 61 জন ছেলে আরও অন্তত 61,000 মানুষকে যাতে প্রচার করতে পারে। এটা হচ্ছে কমন কিংফিশার। অল বিশ্বে 12 প্রজাতির কিংফিশার পাওয়া যায়। তার মধ্যে এই সুন্দরবনের এই দ্বীপের মধ্যে, এই সুন্দরবনের ফরেস্টের মধ্যে পাওয়া যায় 9 প্রজাতির কিংফিশার। হ্যাঁ, গর্জন গাছটার নাম গর্জন করে না স্যার। গর্জন গাছটা এই জন্য, এই গর্জন গাছের একটা তেল নিঃসৃত করা হয় বা বের করা হয় যারা ওই বিষয়ে কাজ করে। ওই যে দুর্গার প্রতিমা, কালী প্রতিমাকে মুখের যে গ্লেজ আনতে, যে কালার আনতে, এই তেল ব্যবহার করা হয়। ও ওটা মাটির প্রতিমা করার কাজে লাগে। হ্যাঁ, যে মুখে যে ম্যাডাম কি লাগিয়ে দিলে চকচক চকচক করে না, ওই যে কালারটা আনতে এইটা ব্যবহার করা হয়। আমরা যে ক্যানেলটা ঢুকছি এবার, এই ক্যানেলটার নাম বনু বিবি ভারানি। চলে এসো। এবার এই ক্যানেলটার মধ্যে কত ন্যারো এবং ক্যানেল দেখুন, এবং এই ক্যানেলের ফলগুলো হয়ে গেছে কি এগুলো? ফলগুলো হচ্ছে ধুন্দুল ফল। ধুন্দুল ফল, ধুন্দুল ফল, ফলগুলো হচ্ছে ধুন্দুল ফল। বাবা একটা কাজ করবে, এটা একটু রাখবে, খাওয়া যায় না, গাছে জন্মায়, নতুন চারা গাছ জন্মায় ওই ফল থেকে। কারণ ওগুলো টেস্টলেস ফ্রুট, ওটা খাওয়া যায় না। এই ফলগুলো নাম হচ্ছে ধুন্দুল ফল, এগুলো খাওয়া যায় না, টেস্টলেস ফ্রুট, গাছে জন্মায়। যে বাদরটা খাচ্ছে না, খাচ্ছে না, দেখুন ওই তো খাচ্ছে না, ওটা ওই ফল নয় ম্যাডাম। ও ওটা ওই ফল নয়, বোর্ড থেকে কে কি ফল দিয়েছে সেটাই খাচ্ছে। আচ্ছা, তো মাঠে কি বলো, দলদলে মাটি মাসল্যান্ড। যদি কোনো অ্যানিমাল পুরো বাইরে না আসে তো আপনারা বোর্ডে করে দেখতে পাবেন না। 2-4 ফুট দূরে জঙ্গলের এতটা ডেন্স ফরে, যদি 2-4 ফুট দূরে কোনো অ্যানিমাল থাকে আপনারা দেখতে পাবেন। আর এই বোটের আওয়াজে ওরা অনেক দূরে চলে যায়। আজ সকাল 7টাতে আমাদের জার্নি স্টার্ট হয়েছে। তো আমরা এখন যাচ্ছি দোবাকি। প্রথমে আমাদের ছিল সজনেখালি। তো বন্ধুরা দেখো, তার মধ্যেই আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টটা আমি স্কিপ করে ফেলেছি, তো সেটা বাদ দিয়েই জানালাম আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এবং আমরা দোবাকি যাওয়ার পথে অনেকটা, প্রায় 2 ঘন্টার মতো রাস্তা। এর মধ্যে আমরা কিন্তু যাচ্ছি এখন এই সুন্দরবনের একটা ছোট ক্যানেলের ভিতর থেকে। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই নজর রাখছি দুদিকটা, যে কোথাও কিছু যদি দেখতে পাই। এই ভাবতে ভাবতেই আমাদের নজরে কিন্তু চলে আসলো একটা কুমির, এবং এটা দেখে কিন্তু আমাদের প্রত্যেকটা লঞ্চের ট্যুরিস্ট খুব এক্সাইটেড, খুব আনন্দিত হয়েছে। দেখো, বিশাল আকারের একটা কুমির এখানটাতে রোদ পোয়াচ্ছে। আর আমরা খুব চুপচাপ যতটা পেরেছি চেষ্টা করেছি এবং ডিস্টেন্স থেকেই দেখার চেষ্টা করেছি, যাতে
কুমিরটির কোনো রকম আমাদের জন্য অসুবিধা না হয়। এবং এখানে একটা কুমির না, আমরা আরও একটা কিন্তু কুমির দেখেছি, তো সেটাও দেখো, তোমাদেরকে জানাবো, সেটাও একটা বড় ঘটনা, সেটাও তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো বন্ধুরা, যদি ভালো লাগে চ্যানেলটা আমার তাহলে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি কমেন্ট করো তাহলে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগবে। হ্যাঁ সত্যি কথা, এই জায়গাটা ফাঁকা ছিল বলে দেখতে পেলাম আমরা। আজ 2024-এর 17ই ফেব্রুয়ারি, আমরা সকালবেলায় 7টায় ট্রিপটা শুরু করেছি। ফার্স্টেই চলে গিয়েছি আমরা সজনেখালি। সুধন্যখালিটা আমাদের গাইড বারণ করলো না যাওয়ার জন্য, কনভিন্স করলো দোবাকি তাড়াতাড়ি যাওয়ার জন্য, যাতে আমরা ওখানটাতে গিয়ে কিছু অ্যানিমেলস দেখতে পাই। এখন চলেছি দোবাকির পথে, আর নজরে পড়ছে শুধু সুন্দর সুন্দর গাছ আর এই সুন্দরী গাছের সৌন্দর্যতা। তো বন্ধুরা, এই রাস্তায় কিন্তু আমাদের নজরে পড়েছে বেশ কিছু পাখি, কিংফিশার আর নিত্য নতুন গাছ, যেই গাছের সঙ্গে আমরা একদমই পরিচিত ছিলাম না। কোথায় স্যার? ওখানে যেতে এখনো 2 ঘন্টা লাগবে। না না না, ওই যে উঁচু যে একটা গাছ দেখতে পাচ্ছেন, ওইটা কেওড়া গাছ। এই গাছের যে ফলটা হয়, মাছ খেতে পারে, মানুষ খেতে পারে, আর হরিণরা, বাঁদররা খেতে পারে। ওই সামনে বড় গাছটা, বড় গাছটা, এটা ওই গাছটা হচ্ছে কেওড়া গাছ। আচ্ছা, কেওড়া 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 ছোট ছোট, ওই যেমন আপনাদের গ্রামের থেকে জলপাই যেমন টক লাগে না, ওই রকম টক, ওই টেস্ট এরকম টকই, কিন্তু ফলটা গোল গোল ফল। জলপাইটা লম্বা, ওটা গোল টাইপের। ভাই আমি কিন্তু ধোকা খেয়ে গেলাম, আমি ভাবলাম বাদর। সুন্দরবন জঙ্গলের এটা কিন্তু একটা ফেমাস গাছ। আমাদের গাইড দাদা জানালো যে এই গাছে কিন্তু বাঘিনীরা এসে বাচ্চাদেরকে রাখে এবং বড় করে, কারণ এই যে গাছের পাতার রঙটা, এটা বাঘের গায়ের ডোরাকাটা রঙের সঙ্গে অনেকটা ম্যাচ করে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ জানো এই গাছটার নাম কি, তাহলে কমেন্ট করে জানিও তো। তো এখানটাতে দেখো, এই যে জঙ্গলটা, এই জঙ্গলটা কিন্তু পুরোটাই বাঘেদের থাকার খুব চান্স, আর আমরা কিন্তু একটাও পলক ফেলছি না যদি এখান থেকে বাঘ দেখা যায় তো। কিন্তু সত্যি সেটা অসম্ভব ব্যাপার, এতটাই ঘন এই জঙ্গল। আমাদের গাইড জানালো দোবাকি যেতে এখান থেকে আরও 2 ঘন্টার সময় লাগবে। তো বন্ধুরা, তোমরা যারা সুন্দরবন বেড়াতে যাবে, নদীটা কিন্তু নজরে রেখো, নদীতে অনেক জেলিফিশও দেখতে পাবে। আমরা কিন্তু অনেক জেলিফিশ দেখতে পেয়েছি। আর এই গাইডের গল্প শুনতে শুনতে সুন্দরবন জঙ্গলের সমস্ত তথ্য সংগ্রহ করতে করতে আমরা এখন চলেছি দোবাকির দিকে। আমার যারা নতুন বন্ধুরা প্রথমবার আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তাদের কাছে অনুরোধ রইল, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা বেশ লেন্দি হয়ে যাচ্ছে, এরপরে আরও একটা আমি ব্লগ আপলোড করব, সেটাতে তোমাদেরকে দেখাবো দোবাকির গল্প। তো বন্ধুরা, সঙ্গে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আর একটা নেক্সট ব্লগে।